আমরা ভেক্টরের মাল্টিপ্লিকেশন নিয়ে ডিসকাশন করছিলাম, আর আগের ভিডিওতে আমরা ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। আমি ডট প্রোডাক্টের বেশ কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আর বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের অঙ্কগুলো মিলিয়ে দেব। তো চলো আগে ডট প্রোডাক্টের একটু হোমওয়ার্কগুলো করে নিই, তারপরে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা শুরু করব। দেখো কি কি হোমওয়ার্ক দেওয়া ছিল। দেখো কি বলেছিল, এ ভেক্টর পারপেন্ডিকুলার টু এত ভেক্টর মেবি। আমাকে বলেছে ভেক্টরটা এর সাথে পারপেন্ডিকুলার। এখন পারপেন্ডিকুলার যদি হয় তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে যদি আমি জিরো দেখাতে পারি তবেই ভেক্টর দুটো কিন্তু পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ আমাকে এই ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর চেয়েছে, মানে এই চারটে অপশনের মধ্যে একটা অপশন এরকম লুকিয়ে রয়েছে যার ডট প্রোডাক্ট এই ভেক্টরের সঙ্গে জিরো হবে। এখন আমি যদি 1 নম্বর অপশনের ডট প্রোডাক্ট করি কত হচ্ছে বলতো? আই ক্যাপের কম্পোনেন্ট গুলো গুণ করলে 4 4 দেখো আমি করে দেখি। এটা কত হচ্ছে? 4 4 16, 16 মাইনাস 9, 0 হচ্ছে না। যদি আমি এটার ডট প্রোডাক্ট করি, আই ডট কে 0 হবে, জে ডট কে 0 হবে, অর্থাৎ অপশন 2 এর সঙ্গে যখন এই ভেক্টরের ডট প্রোডাক্ট করছি তখন আমার অ্যান্সার 0 বেরোচ্ছে। তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অপশন 2 এই যে ভেক্টরটা রয়েছে সেটা এটার সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তুমি এইরকম ভাবেও ভাবতে পারো, দেখো এই 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ এই যে ভেক্টরটা রয়েছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ এই যে ভেক্টরটা রয়েছে, এটাকে সাপোজ করো আমি পি ভেক্টর নাম দিচ্ছি। যেহেতু আই ক্যাপ আর জে ক্যাপ রয়েছে তার মানে এইখান থেকে বোঝা যাচ্ছে পি ভেক্টর মাস্ট লাইস ইন xy প্লেন। আর আমার যে 7k ক্যাপ ভেক্টরটা রয়েছে, আমার যে কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 7k ক্যাপ রয়েছে, এই ভেক্টরটা মাস্ট বি, এটা মাস্ট বি অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এক্স ওয়াই প্লেনে যে ভেক্টরটা রয়েছে তার সঙ্গে জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার। তাহলে তুমি এইখান থেকেও কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করে বুঝতে পারো যে অপশন 2 হচ্ছে এই ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, চলো এবার কোয়েশ্চেন 3 কি বলছে দেখো। দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলছে দ্য রেজাল্টেন্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আমাকে এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। তোমাদের মধ্যে যদি কেউ চেষ্টা করে থাকো তাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু আটকাবে। ঠিক আছে, চেষ্টা দেখো বারবার ধরে বলছি, আমি তো চাইলে করে দিতেই পারি, কিন্তু চেষ্টা যদি করো, হ্যাঁ হতে পারে তুমি করতে পারোনি, হতে পারে তুমি 4 5টা পদ্ধতিতে ট্রাই করে তুমি অঙ্কটা ভুল করেছো, কিন্তু সেই চেষ্টাটা করা দরকার। চেষ্টা না করলে কিন্তু তুমি শিখতে পারবে না। মানে আমি যদি আগেই তোমাকে অঙ্কটা করিয়ে দিই আর তুমি যদি আগে থেকে চেষ্টা একবার না করে থাকো তাহলে বিশ্বাস করো আমি 100% শিওর দিয়ে বলতে পারি এই অঙ্কটা তুমি নামাতে পারবে না। এবারে তুমি যদি বলো স্যার আমি অঙ্কটা মুখস্থ করে নিচ্ছি, সেটা আলাদা কথা। মুখস্থ করে কিন্তু ফিজিক্স হয় না। হয়তো এই অঙ্কটা করতে পারবে কিন্তু এইরকম টাইপের কোনো একটা অঙ্ক যদি তোমাকে দিয়ে দেয় তুমি মুখস্থ করে কিন্তু করতে পারবে না। তো তাই জন্য বলছি যদি এখনো যদি চেষ্টা করে না থাকো, আমি বলছি আগে মিনিমাম 5 মিনিট অঙ্কটা চেষ্টা করো, ভুল করো কোনো অসুবিধা নেই। তারপরে আমি যে সঠিক পদ্ধতিটা করব সেটা দেখো যে আমি এরকম করে ভাবতে পেরেছিলাম কি, যদি ভাবতে পেরেছিলাম তাহলে কেন অঙ্কটা করতে পারলাম না, কোন জায়গায় তুমি গিভ আপ করেছো। আর যদি ভাবতে না পেরে থাকো তাহলে ভাবো যে কেন ভাবতে পারলাম না, কেন জিনিসটা মাথায় এলো না। এই যে জিনিসটা মাথায় আসে এটাই কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্ক করতে পারাটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তুমি এখন জাস্ট এই শেখার ফেজে আছো, এখন থেকে কিন্তু তোমাকে করতে শিখতে হবে। হতে পারে তুমি ভুল করছো কি ঠিক করছো সেটা ম্যাটার করে না, তুমি চেষ্টা করছো এটা ম্যাটার করে। যাই হোক অঙ্কটা আমি করছি। দেখো কি বলছে, দ্য রেজাল্টেন্ট অফ এ অ্যান্ড বি ইজ পারপেন্ডিকুলার টু এ। তো সাপোজ করো রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এই সি ভেক্টরটা পারপেন্ডিকুলার টু এ। এখন বলছে এই যে সি ভেক্টর এটা হচ্ছে এ এর সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে,
তাহলে এ ভেক্টর এটা, আমার রেজাল্টেন্ট ভেক্টর বলেছে এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার সি ভেক্টর। অবভিয়াস ব্যাপার বি ভেক্টর কোনটা হবে, এটা হয়ে যাবে আমার বি ভেক্টর। কি চেয়েছে, আমাকে বলেছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এখন আমাকে যদি অ্যাঙ্গেল বের করতে হয়, এ এর ডাইরেকশন হচ্ছে এটা, বি এর ডাইরেকশন হচ্ছে এটা, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? আমি যদি এটাকে থিটা কনসিডার করি, আমি যদি এটাকে থিটা কনসিডার করি, তাহলে এটা কত হচ্ছে পাই মাইনাস থিটা। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ পাই মাইনাস থিটা। ঠিক আছে, এখন এই থিটার ভ্যালু যদি বের করতে চাই, দেখো প্রত্যেক জায়গায় কিন্তু আমাকে এ বাই বি, এ বাই বি, এ বাই বি, এ বাই বি এই করে অ্যান্সার আছে। তো আমি এই ট্রায়াঙ্গেলটার থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে কস থিটা ইকুয়ালস টু হচ্ছে বেস বাই হাইপোটেনাস। তাহলে এখান থেকে লেখা যেতে পারে কস থিটা ইকুয়ালস টু এ বাই বি। কিন্তু আমি অ্যাঙ্গেল যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে পাই মাইনাস থিটা। তাহলে কস অফ পাই মাইনাস থিটা, কস অফ পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ বাই বি। এটা বোঝা গেছে। এখন আমার এই অ্যাঙ্গেলটি চাই, আমি ধরে নিচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে কস পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস আলফা। তাহলে কস আলফা ইকুয়ালস টু মাইনাস অফ এ বাই বি আসছে, তাহলে আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস অফ এ বাই বি। কস ইনভার্স মাইনাস অফ এ বাই বি, কস ইনভার্স মাইনাস অফ এ বাই বি অপশন 2 তে আছে। অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? ভালো কোয়েশ্চেন ছিল। ওই যে বললাম, তুমি কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করছো এটা ইম্পর্টেন্ট, অঙ্কটা করতে পারছো কি পারছো না এটা ইম্পর্টেন্ট নয়। এবারে যারা যারা চেষ্টা করে দেখেছো তারা বলো তুমি অঙ্কটা কেন করতে পারোনি, অঙ্কটাতে কি এমন ভাবতে তোমার ভুল হচ্ছিল, আমি কি এমন প্রসেস লাগালাম যেটা তুমি ভাবতেই পারছিলে না, সেটা তুমি নিজেকে জাস্টিফাই করে দেখো। যদি ভাবতে না পেরে থাকো তাহলে কি তোমার প্রিপারেশনে কোনো অসুবিধা রয়েছে? তোমার প্রবলেমটা কি ডট প্রোডাক্টে রয়েছে না প্রবলেমটা এ প্লাস বি ইকুয়ালস টু সি এটা ভাবতে পারাতে রয়েছে? তুমি কি ট্রায়াঙ্গেল ল লাগবে এটা কি ভাবতে পারোনি? যদি ভাবতে পারোনি তাহলে কেন ভাবতে পারোনি? এই জিনিসটা কিন্তু অ্যানালাইসিস করো, তবেই তুমি ফিজিক্স শিখতে পারবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ এত অ্যালং এত। ঠিক আছে, তো সাপোজ করো এই ভেক্টরকে, এই যে ভেক্টরটা রয়েছে এটাকে আমি এ ভেক্টর ধরছি, এই যে ভেক্টরটা রয়েছে এটাকে আমি বি ভেক্টর ধরছি। এখন আমার চারটে অপশনই কিন্তু ভেক্টর ফর্মে রয়েছে, আর ভেক্টর ফর্মে কম্পোনেন্ট বের করার সূত্র এটা হয়। কেন এটা হয় সেটাও শিখিয়েছিলাম। ওই যে বললাম মুখস্থ করলে কিন্তু কাজ হবে না, তোমাকে বুঝতে হবে কেন এটা হচ্ছে। তাহলে এ ডট বি ক্যাপ ইন্টু বি ক্যাপ। ঠিক আছে, এখন সাপোজ করো এটাকে লিখতে পারি আমি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি, আর এটা হচ্ছে বি ভেক্টর বাই বি।
তাহলে এইখানে লেখা যেতে পারে 1/b² ইন্টু a ভেক্টর ডট b ভেক্টর ইন্টু b ভেক্টর। এবারে তুমি বলবে স্যার এটা একটা মানে বি ভেক্টরটা এর সঙ্গে ডটে রয়েছে না ক্রসে রয়েছে, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে। তুমি লক্ষ্য করে দেখো এই যে টার্মটা, এটা তো আমার স্কেলার, এটা তো আমার স্কেলার না, এটা তো আমার স্কেলার। কেন স্কেলার? কারণ এ ডট বি তো স্কেলার কোয়ান্টিটি হয়। এবারে এ ডট বি আমাকে বের করতে হবে। লক্ষ্য করে দেখো এখানে এ ডট বি কত আসছে, এ ভেক্টর ডট বি ভেক্টর। আমি যদি আই কম্পোনেন্টের সঙ্গে আই কম্পোনেন্ট ইন্টু আই কম্পোনেন্ট যদি করি, এখানে 3 × 1 3 প্লাস 4 × 1 4, তাহলে এটা আমার 7 আসছে। আচ্ছা বি ভেক্টরের ম্যাগনিটিউড কত? বি স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? বি ইকুয়ালস টু রুট আন্ডার এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার আসছে, মানে কত আসছে? রুট আন্ডার 2 আসছে। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 2 আসছে। এবার এইখানে লক্ষ্য করে দেখো বি স্কোয়ার মানে কত হচ্ছে? 1/2। এ ডট বি মানে কত হচ্ছে? 7। আর বি ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তার মানে এটা অ্যান্সার আসছে 7/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা ফাইনাল অ্যান্সার 7/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। অপশন 4, অপশন 4 রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এত অ্যান্ড ভেক্টর এত ইজ। আমি ফর্মুলা অলরেডি লিখে দিয়েছিলাম, আমাকে এ ডট বি বের করতে হবে। তুমি দেখো এ ডট বি ইকুয়ালস টু কত হচ্ছে? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কত হচ্ছে? আই, এখানে আই নেই তাহলে 0, জে জে এখানে 1, তাহলে এ ডট বি ইকুয়ালস টু 1 আসছে। এ এর ম্যাগনিটিউড, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? রুট আন্ডার 2 হবে। বি ভেক্টরের ম্যাগনিটিউড কত হচ্ছে? রুট আন্ডার 2 হচ্ছে। তাহলে cos থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? cos থিটা ইকুয়ালস টু 1/√2 ইন্টু √2 হাফ। তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হচ্ছে অপশন 4 রাইট অ্যান্সার। খুব সহজ অঙ্ক, এগুলো কিন্তু করতে পারতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? লেট এ ভেক্টর ইকুয়ালস টু এত and another vector b which is normal to a। এখন নর্মাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। এখন এই চারটে অপশনের মধ্যে যে অপশনের সঙ্গে ডট প্রোডাক্ট করলে আমার ডট প্রোডাক্টের ভ্যালু 0 আসবে সেটা হচ্ছে অ্যান্সার। মানে এই ভেক্টরের সঙ্গে নিচের কোন অপশনটা ডট প্রোডাক্ট 0 আসছে এটা আমাকে লক্ষ্য করে দেখো। দেখো এখানে প্লাস রয়েছে, তাহলে আমাকে ডট প্রোডাক্ট যদি 0 করতে হয় তাহলে এইখানে প্লাস থাকা চলবে না, তাহলে অপশন 1 2 তো এমনিতেই হবে না। অপশন 1 আর অপশন 2 তো এমনিতেই হবে না, কারণ এখানে প্লাস রয়েছে। আমাকে 0 করতে গেলে মাঝখানে প্লাস থাকা চলবে না, নিচে অবশ্যই মাইনাস থাকতে হবে। এবারে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি যদি অপশন 3 এর সঙ্গে ডট প্রোডাক্ট যদি করো, দেখো অপশন এ ইকুয়ালস টু আছে। আচ্ছা অপশন সিটা দেখো কি বলছে। এই অপশন সি এর আই কম্পোনেন্ট এ কস থিটা, এর আই কম্পোনেন্টটা হচ্ছে বি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে এ বি সাইন থিটা কস থিটা। আর যে কম্পোনেন্ট কত হচ্ছে এ সাইন থিটা, এর যে কম্পোনেন্ট হচ্ছে বি কস থিটা, গুণ করলে কত হচ্ছে? মাইনাস এ বি সাইন থিটা কস থিটা, মাইনাস এ বি সাইন থিটা কস থিটা। তাহলে দেখো কেটে আমার কিন্তু 0 আসছে। তাহলে অবভিয়াস ব্যাপার অপশন 3 আমার রাইট অ্যান্সার হবে। অপশন 3 আমার রাইট অ্যান্সার হবে।
কেন হচ্ছে বুঝতে পেরেছো? তো এগুলো বুঝতে পারতে হবে। তুমি এবারে বাদবাকি অন্যগুলো করে দেখো, কিন্তু হবে না। ধরো অপশন 4 টা আমি করে দেখার চেষ্টা করছি। অপশন 4 টা যদি করার চেষ্টা করি, দেখো এর i কম্পোনেন্ট a cos থিটা, এর i কম্পোনেন্ট a cos থিটা, তাহলে কত হচ্ছে? a স্কয়ার cos স্কয়ার থিটা। এর যে কম্পোনেন্ট a sin থিটা, এটার যে কম্পোনেন্ট মাইনাস a sin থিটা, ডট করলে হবে মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা। এখন বলো এই দুটো কাটছে কি? কাটছে না তো। কত হচ্ছে এটা? a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা আসছে a স্কয়ার cos 2 থিটা। তাহলে 0 আসছে না, তাহলে অপশন 4 হবে না। তাহলে অপশন 3 তেই কিন্তু ডট প্রোডাক্ট নাম্বার 0 আসছে, তাই জন্য অপশন 3 রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো নেক্সট কি বলছে। এ ভেক্টর এত ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর এত, দেন দ্য ভ্যালিউ অফ আলফা। আমাকে বলে দিয়েছে এই ভেক্টর আর এই ভেক্টর পারপেন্ডিকুলার, তার মানে এই দুটো ডট প্রোডাক্টকে আমার 0 করতে হবে। এখন যদি ডট করতে যাই কত হচ্ছে বলো তো? 2 4 8, 3 - 4 -12, 8 আর প্লাস আলফা মানে প্লাস 8 আলফা। এটা আমার ডট প্রোডাক্টের ভ্যালু আসছে। এখন এটাকে আমাকে 0 এর সঙ্গে ইকুয়েট করতে হবে। কেন? কারণ ডট প্রোডাক্টটা 0 হবে, কারণ হচ্ছে ভেক্টর দুটো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে -4 প্লাস 8 আলফা ইকুয়ালস টু 0। তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে 1/4। বোঝা গেছে? তাহলে আলফার ভ্যালু 1/4 বেরিয়ে গেল, বাস গল্প শেষ। আর এবারে তো তোমার ক্রস প্রোডাক্ট রয়েছে। দেখো ডট প্রোডাক্ট শেষ হয়ে গেল, আমার মনে হয় না এর বাইরে ডট প্রোডাক্ট থেকে কোনো অঙ্ক আসবে আর। তবে হ্যাঁ, ডট প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট। 11 12 ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন হিউজ রয়েছে, তোমাকে ডট প্রোডাক্ট শিখতেই হবে। এবারে ডট প্রোডাক্ট আমরা শিখে ফেললাম, হোমওয়ার্কগুলো তোমাদেরকে করে দিলাম। এবারে তোমাকে ডট প্রোডাক্টের থেকে অঙ্ক বই থেকে প্র্যাকটিস করতে পারো, মডিউল থেকে প্র্যাকটিস করতে পারো, যেখান থেকে খুশি। প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, যেখান থেকে খুশি করতে পারো। প্রত্যেকটা বইয়ে কিন্তু ডট প্রোডাক্টের প্রচুর এক্সাম্পল দেওয়া রয়েছে, তুমি কিন্তু করবে, না করলে শিখতে পারবে না। ভিডিও দেখাটা আলাদা, আর খাতায় অঙ্ক কষা সেটা কিন্তু আলাদা। বুঝতে সবাই পারে, প্রত্যেকটা ছেলেমেয়ের এইটুকু তো বুদ্ধি রয়েইছে যে তুমি বুঝতে পারবে, ঠিক আছে, কিন্তু করতে সবাই পারে না। প্র্যাকটিস যে করবে সেই কিন্তু করতে পারবে। বারবার ধরে বলছি, করতে পারাটা ইম্পর্টেন্ট, বুঝতে পারাটা ইম্পর্টেন্ট নয়। এবারে আসছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টকে আমরা ভেক্টর প্রোডাক্টও বলে থাকি। তোমরা তো ক্লাস 11-এ পড়ো, বিশ্বাস করো আমাকে 12 যখন আমি পড়াই না অফলাইনে, ম্যাক্সিমাম ছেলেকে ক্লাস 12-এর ক্রস প্রোডাক্ট করতে কি করে হয় সেটা বোঝাতে হয়। ক্রস প্রোডাক্ট ম্যাক্সিমাম ছেলে মেয়েরা করতে জানে না, কারণ 11-এ ফাঁকি মারে। আর ক্রস প্রোডাক্ট ইম্পর্টেন্টও প্রচুর, 11-এও এর অ্যাপ্লিকেশন প্রচুর রয়েছে, ক্লাস 12-এও এর অ্যাপ্লিকেশন প্রচুর রয়েছে। তাই ক্রস প্রোডাক্ট তোমাকে ভালোভাবে করতে পারতে হবে। এখন আমি আগের ভিডিওতে বলেছিলাম ক্রস প্রোডাক্টকে আমরা ভেক্টর প্রোডাক্টও বলে থাকি। নাম শুনে বুঝতে পারছো ভেক্টর প্রোডাক্ট মানে কি? ভেক্টর প্রোডাক্ট মানে দুটো ভেক্টরকে আমি এমন ভাবে মাল্টিপ্লাই করব যাতে করে প্রোডাক্ট আমার ভেক্টর কোয়ান্টিটি হয়। স্কেলার প্রোডাক্টে আমি ভেক্টর দুটোকে এমন ভাবে মাল্টিপ্লাই করছিলাম যাতে করে প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি হচ্ছিল। দুটো প্রোডাক্টকে আমি এমন ভাবে মাল্টিপ্লাই করব যাতে করে প্রোডাক্ট একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, তখন সেই প্রোডাক্টটাকে আমি ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট বলবো। ক্রস কেন বলছি? কারণ ক্রস সাইনটা মাঝে থাকবে। ডট কেন বলেছিলাম? কারণ এ ভেক্টর ডট, এই ডট সাইনটা ছিল এ ডট বি, তাই জন্য ডট প্রোডাক্ট বলেছিলাম। এখানে ক্রস প্রোডাক্ট বলছি মানে ক্রস সাইনটা মাঝখানে থাকবে। ঠিক আছে, চলো দেখো, সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর এ, এটা হচ্ছে একটা ভেক্টর বি, এটা হচ্ছে আমার একটা ভেক্টর এ,
এটা হচ্ছে আমার একটা ভেক্টর বি, এরপর এটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ প্যারালাল টু বি, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু বি। তো এটাকে আমি এ প্যারালাল নাম দেব, এটাকে আমি এ, এটাকে আমি এ পারপেন্ডিকুলার নাম দেব। এ প্যারালাল ইকুয়ালস টু, এটা যদি থিটা হয় ইকুয়ালস টু এ কস থিটা হবে, এ পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু এ সাইন থিটা হবে। এখন ক্রস প্রোডাক্টকে রিপ্রেজেন্ট কি করে করব? ক্রস প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করা হয় এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিয়ে। যেহেতু এ ক্রস বি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এর ম্যাগনিটিউডও রয়েছে, ডিরেকশনও রয়েছে। আগে দেখি ম্যাগনিটিউড কি করে বের করতে হয়। এ ক্রস বি এই যে ভেক্টরটা আসবে এর ম্যাগনিটিউড হবে কত? মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তো তুমি এটাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু এ সাইন থিটা ইন্টু বিও লিখতে পারো। এখানে এ মানে মড অফ এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এখন এ সাইন থিটা মানে এইমাত্র দেখলাম এ সাইন থিটা মানে এ পারপেন্ডিকুলার, আর এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে এর সেই কম্পোনেন্ট যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। মানে বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এ ভেক্টরের কম্পোনেন্ট কত? এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে আগের ভিডিওতে পড়িয়েছিলাম, এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর, কম্পোনেন্ট অফ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন আমি আর লিখছি না। তো তুমি এইটাকে এই পারপেন্ডিকুলার লিখতে পারো, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ পারপেন্ডিকুলার ইন্টু বি লিখতে পারো। ঠিক আছে, বা এটাকে তুমি ঘুরিয়ে লিখতে পারো, পারো এটা একটা ফর্মুলা, তুমি এটাকে ঘুরিয়ে এভাবেও লিখতে পারো। আর হ্যাঁ, এখানে মড সাইনটা দেওয়াটা ইম্পর্টেন্ট, মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি। মড কেন বলছি? কারণ এ ক্রস বি এর ম্যাগনিটিউড সম্পর্কে আমি এখন ডিসকাশন করছি, আমি কিন্তু ডিরেকশনের কোনো কথা এখনো বলিনি। ঠিক আছে, যাই হোক, এখানে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু এ ইন্টু বি সাইন থিটাও লিখতে পারো। এখন মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু এ ইন্টু বি পারপেন্ডিকুলারও বলতে পারো। বি পারপেন্ডিকুলার মানে হচ্ছে কম্পোনেন্ট অফ বি পারপেন্ডিকুলার টু এ।
কি বললাম বুঝতে পারলে? তাহলে তুমি এই ফর্মুলা মনে রাখতে পারো, বা তুমি এটাও মনে রাখতে পারো, বা তুমি এটাও মনে রাখতে পারো, যেটা খুশি। যেটা খুশি ইন দ্য সেন্স তোমাকে তিনটা ফর্মুলাই মনে রাখতে হবে, যেখানে যেটা লাগবে সেখানে সেটা আমি ইউজ করব। কি বললাম বুঝতে পারলে? তোমাকে প্রত্যেকটা ফর্মুলার যে ফর্ম, এটা অ্যাকচুয়াল ফর্মুলা, আর এটার একটা, এই ফর্মুলার একটা ফর্ম হচ্ছে এটা, আর এটার আরেকটা ফর্ম হচ্ছে এটা। তোমাকে তিনটে ফর্ম, দুটো ফর্মই ভালো করে রেডি রাখতে হবে, যেখানে যেটা ইউজ হবে সেখানে আমি সেই রকম ভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। কি বললাম বুঝতে পেরেছো? এবারে এতক্ষণ হলো a ক্রস b, এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে। এবারে আমি দেখব, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়, if theta equals to 0, that is a vector is parallel to b vector, is parallel to b vector, then a vector cross b vector is equal to কিন্তু 0 হবে। দুটো ভেক্টর যদি একে অপরের সঙ্গে প্যারালাল হয় তাহলে a ক্রস b 0 হয়। আবার এটা যদি 0 হয় অথবা যদি পাই হয়, that is a vector is parallel to b vector, then a cross b equals to 0। কেন এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? কারণ sin 0 is equal to 0, sin pi is equal to 0। 0 মানে কি? দুটো ভেক্টর একে অপরের সঙ্গে প্যারালাল, ভেক্টর দুটো একে অপরের সঙ্গে প্যারালাল। আর পাই মানে যদি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি যদি হয়, সাপোজ করো এটা একটা ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে এটা, এই ভেক্টর দুটো একে অপরের এটা হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, কারণ ডাইরেকশনটা হচ্ছে আমার সেম। আর এই দুটো ভেক্টর একে অপরের অপোজিট ডাইরেকশনে কাজ করছে, কারণ এই ভেক্টরের ডাইরেকশন ডান দিক বরাবর আর এই ভেক্টরের ডাইরেকশন বাঁ দিক বরাবর। এখন লক্ষ্য করে দেখো এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। যেহেতু সাইন 0 এর ভ্যালু 0 হয় তাই জন্য এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমার 0 আসবে। আর যেহেতু সাইন 180 ইকুয়ালস টু 0 হয় তাই জন্য এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমার 0 আসবে। ঠিক আছে, ধরে নাও এখানে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। তার মানে তুমি লক্ষ্য করে দেখো, যখন আমি কোলিনিয়ার ভেক্টরের ডেফিনেশন পড়িয়েছিলাম, থিটা ইকুয়ালস টু 0 হোক বা থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হোক, এই দুটো ভেক্টরই কিন্তু, এই দুটো ক্ষেত্রেই ভেক্টর দুটো কিন্তু কোলিনিয়ার ভেক্টর। তাহলে আমি এখান থেকে বলতে পারি ইফ টু ভেক্টর ইজ কোলিনিয়ার, কোলিনিয়ার মানে প্যারালাল হতে পারে বা অ্যান্টি প্যারালাল হতে পারে। প্যারালাল মানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, আর অ্যান্টি প্যারালাল মানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে। তার মানে যদি এ অ্যান্ড বি এই দুটো ভেক্টর যদি কোলিনিয়ার ভেক্টর হয়, তার মানে দ্যাট ইজ ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ collinear vector, then mod of a vector cross b vector is equal to 0। বাস এই জিনিসটা বুঝলেই কিন্তু হবে তোমাদের। ঠিক আছে, দেখো
এতক্ষণ ধরে আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ম্যাগনিটিউড কত হয় সেটা ডিসকাস করেছি। এবারে দেখব ক্রস প্রোডাক্ট যেহেতু ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ যখন আমি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছি তখন যে প্রোডাক্ট আমি পাচ্ছি সেটা ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে, অর্থাৎ এ ক্রস বি এর ম্যাগনিটিউড থাকার সঙ্গে সঙ্গে ডিরেকশনও থাকবে। ডিরেকশনটা কি হবে, কোন দিক বরাবর এ ক্রস বি কাজ করবে সেটা এবারে আমরা আলোচনা করব। দেখো, তার আগে লিখে দিই এখানে, এটা শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে ডিসকাশন করেছি, না লিখবো না বেকার। এবার দেখো ডিরেকশনে আসি। সাপোজ করো এটা একটা প্লেন, ছাড়ো, সাপোজ করো এটা এটা হচ্ছে একটা প্লেন, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। তুমি লক্ষ্য করে দেখো, যখন এর থেকে আমি বি এর ডাইরেকশন বরাবর যাব, যখন আমি এর থেকে বি এর ডাইরেকশন বরাবর যাব, তখন আমি কোন দিক মুভ করছি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে? যখন আমি এ ভেক্টরের থেকে বি ভেক্টরের ডাইরেকশনে যাচ্ছি তখন আমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, তাই জন্য ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, মানে আমি ক্লকওয়াইজ সেন্সে মুভ করছি, মানে ঘড়ির কাঁটার দিকে মুভ করলে আমি এ ভেক্টরের থেকে বি ভেক্টরের দিকে যাব। কি বলছি বুঝতে পারছো? তার মানে এই ডাইরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ, এই ডাইরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ। যখন আমি বি এর থেকে এর দিকে যাব, বি ভেক্টরের থেকে এ ভেক্টরের দিকে যাব, তখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মুভ করছি, আমি মুভ করছি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মুভ করছি। এবারে তুমি বলো, যখন তোমাকে বোতলের ঢাকনা দেওয়া হয়, বোতল তো এখানে নেই, তোমাদের বাড়িতে প্রত্যেকের ঘরে বোতল রয়েছে, তুমি দেখবে বোতলটা যখন ক্লকওয়াইজ সেন্সে ঘোরাও, বোতলের ঢাকনাটাকে যখন ক্লকওয়াইজ সেন্সে ঘোরাও, যখন এমনি করে ঘোরাও, তখন আলটিমেট বোতলের ঢাকনা টাইট হয়। আমার কাছে অল আউট রয়েছে, অল আউট দিয়ে দেখাতে পারি। সাপোজ করো এটা বোতলের ঢাকনা, এই তো বোতলের ঢাকনা রয়েছে, আমি যখন ক্লকওয়াইজ সেন্সে ঘোরাচ্ছি তখন আলটিমেট এটা টাইট হয়ে গেল, টাইট হলো। তার মানে এই যে বোতলের ঢাকনা, এর ডিসপ্লেসমেন্টটা কোন দিক বরাবর হলো, এটার ডিসপ্লেসমেন্ট কোন দিক বরাবর হয়েছে? আমি যখন টাইট দিচ্ছি তখন এই যে বোতলের ঢাকনার ডিসপ্লেসমেন্ট, মানে বোতলের ঢাকনাটা সরছে নিচ দিক বরাবর। তাহলে মুখস্থ রাখবে, ক্লকওয়াইজ মানে নিচ দিকে হয়, মানে তোমার থেকে দূরের দিকে হবে। তুমি যখন ঢাকনা টাইট দিচ্ছ তখন ঢাকনা তোমার থেকে দূরের দিকে যাচ্ছে। তাহলে যখন ক্লকওয়াইজ হচ্ছে তখন তুমি বেসিক্যালি নিচের দিক বরাবর মুভ করছো।
তার মানে তখন এটা হবে আমার a ক্রস b এর ডাইরেকশন, তখন এটা হবে আমার a ক্রস b এর ডাইরেকশন। আবার যখন তুমি b থেকে এর দিকে যাচ্ছ তখন অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে রোটেট করছো, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করছো। এবারে এই ঢাকনাটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে রোটেট করি, আমি যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যদি রোটেট করি তাহলে এটা আলটিমেট খুলে গেল। কি বলছি বুঝতে পারছো? তার মানে আমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে বোতলের ঢাকনাটা ঘোরাই তখন বোতলের ঢাকনাটা লুজ হয়ে যায়, একটা সময় পরে বোতলের ঢাকনাটা খুলে যায়। তার মানে তখন বোতলের ঢাকনার ডিসপ্লেসমেন্ট কিন্তু উপরের দিকে হয়, মানে তোমার দিকে হচ্ছে। যখন তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ তখন বোতলের ঢাকনা টাইট হচ্ছে, তার মানে বোতলের ঢাকনাটা সরছে নিচের দিক বরাবর, মানে আলটিমেট বোতলের ঢাকনা তোমার থেকে দূরের দিকে যাচ্ছে। আবার তুমি এখানে লক্ষ্য করে দেখো, যখন বি এর থেকে এর দিকে যাচ্ছ তখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বোতলের ঢাকনা ঘোরাচ্ছ। এখন বোতলের ঢাকনা কি হচ্ছে? লুজ হচ্ছে, একটা সময় বোতলের ঢাকনা খুলে যাবে বোতল থেকে, তখন বোতলের ঢাকনার যে ডিসপ্লেসমেন্ট সেটা তোমার দিকে হবে। তার মানে এখন আমি যদি বি ক্রস এর ডাইরেকশন বের করতে যাই তাহলে বি ক্রস এ কিন্তু উপরের দিকে কাজ করবে। তাহলে এখন বি ক্রস এর ডাইরেকশন হবে এটা, বি ভেক্টর ক্রস এ ভেক্টর। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলো তোমার বুঝতে লাগবে। এই যে ডিরেকশনটা বের করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডিরেকশনেই ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ল্যাক ফিল করে। এ ক্রস বি যদি ভালো করে বুঝতে পারো তাহলে বিশ্বাস করো এর অ্যাপ্লিকেশন প্রচুর রয়েছে, প্রচুর মানে প্রচুরই রয়েছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ ক্রস বি বলো বা বি ক্রস এ বলো, এর ডিরেকশন খুঁজে বের করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, যদি ক্লকওয়াইজ হচ্ছে তাহলে বোতলের ঢাকনা টাইট দিচ্ছ তুমি, বোতলের ঢাকনাটা সরছে নিচের দিক বরাবর, মানে তোমার থেকে দূরের দিকে যাচ্ছে। তার মানে দেখো, যখন তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ না, যখন তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, যখন তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ তখন যে ডিরেকশনটা হচ্ছে, তখন যে ডাইরেকশনটা হচ্ছে যখন তুমি বোতলের ঢাকনাটা ক্লকওয়াইজ সেন্সে ঘোরাচ্ছ তখন বোতলের ঢাকনা টাইট হচ্ছে, তখন বোতলের ঢাকনাটা তোমার থেকে দূরের দিকে সরছে। তুমি যদি এদিক থেকে যদি টাইট দাও তাহলে বোতলের ঢাকনা নিচের দিকে সরছে, তখন ডিরেকশনটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম অবজারভার, তখন ডিরেকশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম অবজারভার। যখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ তখন ডিরেকশন হচ্ছে বোতলের ঢাকনা তখন লুজ হচ্ছে, তখন বোতলের ঢাকনা আলটিমেট বোতল থেকে খুলে যাচ্ছে, তখন বোতলের ঢাকনা সরছে উপরের দিকে, মানে তোমার দিকে সরছে, তখন ডিরেকশন হচ্ছে টুয়ার্ড অবজারভার, তখন ডিরেকশন হচ্ছে টুয়ার্ড অবজারভার। কি বললাম বুঝতে পারলে? এই যে ক্লকওয়াইজ দিকে যখন তুমি মুভ করাচ্ছ, যখন ক্লকওয়াইজ দিকে ঘোরাচ্ছ, দেখো এইগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিয়াল ভেক্টরের ডিরেকশন, মানে অ্যাক্সিয়াল ভেক্টর। আমি বলেছিলাম অ্যাক্সিয়াল ভেক্টর তখনই ইউজ হয় যখন কোনো একটা অবজেক্ট রোটেট করে। যখন তুমি কোনো একটা অবজেক্টকে রোটেট করাচ্ছ তখন এই ধরনের যে ভেক্টর তার ডিরেকশন হয় অ্যাক্সিস অফ রোটেশন বরাবর।
আমি এইখানে এ থেকে বি এর দিকে কোনো একটা জিনিসকে ঘুরিয়েছি, তাহলে এর যে ডিরেকশন হয়েছে, আমি যে এইরকম ভাবে রোটেট করাচ্ছিলাম, এর যে অ্যাক্সিস সেই দিক বরাবর ভেক্টরটা কাজ করছিল। তুমি লক্ষ্য করে দেখো এরকম করে রোটেট করাচ্ছিল, এ থেকে এই যে এ ভেক্টর, এ থেকে বি রোটেট, সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর, আর সাপোজ করো এটা হচ্ছে বি ভেক্টর, এই ব্ল্যাকটা হচ্ছে এ ভেক্টর আর এই পিঙ্কটা হচ্ছে বি ভেক্টর। যখন তুমি এ থেকে বি এর দিকে রোটেট করাচ্ছ, তখন এটা আমার ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দিক থেকে দেখায় দেখো, যখন তুমি এর থেকে বি এর দিকে ঘোরাচ্ছ, যখন তুমি এর থেকে, এটা সাপোজ করো এ ভেক্টর, এটা সাপোজ করো বি ভেক্টর, যখন তুমি এর থেকে বি এর দিকে ঘোরাচ্ছ, এ বি, যখন তুমি এর থেকে বি এর দিকে ঘোরাচ্ছ, তখন আলটিমেট তুমি কোন দিকে ঘুরছো? তুমি ক্লকওয়াইজ ঘুরছো। আর ক্লকওয়াইজ মানে খেয়াল রাখবে অ্যাওয়ে ফ্রম অবজারভার, মানে বোতলের ঢাকনা টাইট হচ্ছে, মানে বোতলের ঢাকনার ডিসপ্লেসমেন্টটা এই দিক বরাবর হবে, মানে তুমি অবজারভার তোমার থেকে দূরের দিকে হচ্ছে, বোতলের ঢাকনা টাইট হচ্ছে, মানে আলটিমেট বোতলের ঢাকনার ডিসপ্লেসমেন্ট তোমার থেকে দূরের দিকে হচ্ছে, তাই জন্য অ্যাওয়ে ফ্রম অবজারভার কথাটা বলা আছে। এর আরেকটা রুল রয়েছে, তুমি এই বুড়ো আঙ্গুল আর এই চারটে আঙ্গুল, এইখানে এর থেকে বি এর দিকে যাওয়ার জন্য আমাকে ক্লকওয়াইজ ঘুরতে হয়েছে, তাহলে এই চারটে আঙ্গুলকে তুমি এর থেকে বি এর অ্যালং এর থেকে বি এর দিকে রোটেট করবে, এই চারটে আঙ্গুলকে অ্যালং এর থেকে বি এর দিকে রোটেট করবে, এর থেকে মানে এ থেকে বি এর দিকে রোটেট করবে। থাম কোন ডাইরেকশনে যাচ্ছে? থাম নিচের ডাইরেকশনে যাচ্ছে, এটাও একটা রুল। এই যে বি থেকে এর দিকে এই চারটে আঙ্গুলকে তুমি রোটেট করাও, বি এর থেকে এর দিকে চারটে আঙ্গুলকে রোটেট করাও, থাম কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, তাই থাম্বের ডাইরেকশনে বি ক্রস এ যাচ্ছে, তাই বি ক্রস এ হচ্ছে, মানে সবসময় থাম্বের ডাইরেকশন হচ্ছে ক্রস প্রোডাক্টের ডাইরেকশন। কি বললাম বুঝতে পারলে? তো আমি ম্যাক্সিমাম বইয়ে দেওয়া থেকে থাম রুল, ঠিক আছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু থাম রুল দিয়েই করে, আমি এভাবে করাটা পছন্দ করি। আমি মুখস্থ রাখবো ক্লকওয়াইজ মানে অ্যাওয়ে ফ্রম অবজারভার, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে টুয়ার্ড অবজারভার। এটা গোটা 11-12 জুড়ে কাজে আসবে। কি বললাম বুঝতে পারলে? এই অ্যাওয়ে ফ্রম অবজারভারকে একটা নতুন ডাইরেকশন পড়বো, এটা হচ্ছে ক্রস। ক্রস মানে তোমার থেকে দূরের দিকে, এটা হচ্ছে ক্রস, মোটা পেনে লিখে রাখি, এটা হচ্ছে ক্রস। অ্যাওয়ে ফ্রম অবজারভার মানে ক্রসের ডাইরেকশন, মানে তোমার থেকে দূরের দিকে, আর টুয়ার্ড অবজারভার মানে তোমার কাছে, তোমার দিকে, তাই জন্য এটাকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো, এরকম এরকম ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে কি বললাম? ক্রস মানে অ্যাওয়ে ফ্রম অবজারভার, তোমার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। তাহলে তুমি যদি ওপরের দিকে মুখটা রাখো না, তাহলে এ ক্রস বি কিন্তু তোমার থেকে দূরের দিকে, নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা মুখস্থ রাখবে। তাহলে এ থেকে বি এর দিকে তুমি যদি চারটে আঙুলকে ঘোরাও, তাহলে থাম নিচের দিকে যাচ্ছে, তাহলে এ ক্রস বি এর ডাইরেকশন হবে নিচের দিক বরাবর। বি ক্রস এ, তুমি বি এর থেকে এর দিকে যদি চারটে আঙুলকে ঘোরাও, থাম ওপরের দিকে যাচ্ছে, তাহলে বি ক্রস এ হচ্ছে এটা। এটা তো বোর্ডে দেখালাম, তুমি এখান থেকেও লক্ষ্য করতে পারো। সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ব্ল্যাকটা হচ্ছে এ ভেক্টর আর পিঙ্কটা হচ্ছে বি ভেক্টর। তুমি যদি এখন এ ক্রস বি যদি করো, এ থেকে বি এর দিকে যদি চারটে আঙ্গুলকে যদি ঘোরাও, তাহলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে? থাম কোন দিকে যাচ্ছে? তোমার দিকে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? ডট হয়ে যাবে। তোমার দিকে যাচ্ছে মানে টুয়ার্ড দ্য অবজারভার, মানে ডট হয়ে যাবে। আবার আমি যদি এরকম করে ঘুরিয়ে না দেখি, আমি চুপচাপ দেখবো এর থেকে বি এর দিকে যখন যাচ্ছি, তখন কোন দিকে ঘুরছি? ক্লক এই দিক ঘুরছি, মানে এই দিক ঘুরছি, এই দিকে ঘুরছি, মানে এটা ক্লক না অ্যান্টি ক্লক? এটা হচ্ছে অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লকের দিকে ঘুরছি। অ্যান্টি ক্লক মানেই মুখস্থ রাখবো টুয়ার্ড দ্য অবজারভার মানে ডট। কি বললাম বুঝতে পারলে? এবার সাপোজ করো তুমি মুখটা উপরের দিকে রেখেছো, তুমি বি এর থেকে এর দিকে ঘোরাচ্ছ কোনো একটা বোতলের ঢাকনাকে, কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লক ঘুরছে। বি এর থেকে এর দিকে ঘোরাচ্ছ, কোন দিক ঘুরছে? অ্যান্টি ক্লক ঘুরছে। অ্যান্টি ক্লক মানে ডট হবে, তোমার দিকে হবে, তাহলে তোমার দিকে উপর দিকে উঠছে। কি বললাম বুঝতে পারলে? আরে তাহলে এখন দিকটা বুঝতে পেরেছো। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি এ ক্রস বি নাও বা বি ক্রস এ নাও, তুমি এ ক্রস বি নিতে পারো বা তুমি বি ক্রস এ নিতে পারো, এই দুটো ভেক্টরই কিন্তু
এ আর বি যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার কাজ করছে। এ ক্রস বি, এ আর বি যে প্লেনে আছে তার সঙ্গেই পারপেন্ডিকুলার। তাহলে এখান থেকে বোঝা গেল যে এ ক্রস বি এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, এ ক্রস বি বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা ট্রিক বুঝতে পারলাম। ए वेक्टर क्रॉस बी वेक्टर और बी वेक्टर क्रॉस ए वेक्टर both are perpendicular to plane containing a vector and b vector। কি বললাম বুঝতে পারলে? তুমি এ ক্রস বি বলো বা বি ক্রস এ বলো, এই দুটো ভেক্টরই কিন্তু এ আর বি যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তুমি দেখতে পাচ্ছ এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। তুমি দেখতে পাচ্ছ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। মুখস্থ রাখতে হবে এটা। আরেকটা জিনিস, তুমি এ ক্রস বিতে এসো বা বি ক্রস এতে এসো, তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা ডাইরেকশনে অ্যাঙ্গেলটাকে যদি পজিটিভ ধরো, সাপোজ করো তুমি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এখানে পজিটিভ, আর তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ থিটাটা আমার এখানে নেগেটিভ হবে। কি বললাম বুঝতে পারলে? এখন তুমি লক্ষ্য করে দেখো, এইখানেও এ ক্রস বি মানে এবি সাইন থিটা, এইখানেও বি ক্রস এ মানে এবি সাইন থিটা, কিন্তু এইখানে এটার যে ম্যাগনিটিউড হবে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটার যে ম্যাগনিটিউড হবে এটা বি ইন্টু এ ইন্টু সাইন অফ মাইনাস থিটা হবে। তাহলে এটা হবে মাইনাস অফ এবি সাইন থিটা। আর এইখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই যে ভেক্টরের ম্যাগনিটিউড হবে এটা হবে এ বি সাইন থিটা হবে। এটা হচ্ছে প্লাস এবি সাইন থিটা, এটা হচ্ছে মাইনাস এবি সাইন থিটা। মাইনাস কে রিপ্রেজেন্ট করছে যে এ ক্রস বি যেদিকে কাজ করছে, বি ক্রস এ তার অপোজিট দিকে কাজ করছে। তাহলে এইখান থেকে আমি আরেকটা ট্রিক পেলাম বা আরেকটা সূত্র পেলাম যে এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো ভেক্টর কিন্তু অপোজিট ভেক্টর। ঠিক আছে, কারণ এ ক্রস বি যেদিকে কাজ করছে বি ক্রস এ তার অপোজিট দিকে কাজ করছে, আর ম্যাগনিটিউড কিন্তু সেম রয়েছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস লেখা যেতে পারে, A vector cross B vector
ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। কেন? কারণ এরা অপোজিট দিকে কাজ করেছে, আর এটাও বুঝতে পারলাম এরা হচ্ছে অপোজিট ভেক্টর। ঠিক আছে, চলো নোট ডাউন করে নাও। পয়েন্ট গুলো বারবার ধরে বলছে খেয়াল রাখবে, ডট কখন হবে, ক্রস কখন হবে। এখানে ক্রস মানে কিন্তু ক্রস প্রোডাক্ট নয়। এই জায়গাতে যে ক্রস লিখেছি, এই ক্রসটা মানে কিন্তু ক্রস প্রোডাক্ট নয়। ক্রস মানে ডাইরেকশনকে প্রকাশ করছে। ক্রস মানে অ্যাওয়ে ফ্রম অবজারভার। ডট মানে টুয়ার্ড অবজারভার। কখন ডট হবে, কখন ক্রস হবে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু একদম রপ্ত করে রাখতে হবে। একদম চোখ বন্ধ করেই যেন বলতে পারো, আচ্ছা আমি এ থেকে বি এর দিকে ঘুরছি মানে ক্লকওয়াইজ ঘুরছি, ক্লকওয়াইজ মানে ক্রস হবে, মানে আমার থেকে দূরের দিকে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বারবার ধরে বলছি খেয়াল রাখবে। আমরা পরে এরকম প্রচুর অ্যাপ্লিকেশন করব, জাস্ট এইটা এখন মানে রেডি করে রাখো। তুমি মনে মনে যে কোনো একটা ভেক্টর তুমি ইমাজিন করে দেখতে পারো। দেখাচ্ছি, দাঁড়াও। সাপোজ করো ব্ল্যাকটা হচ্ছে এ ভেক্টর আর পিঙ্কটা হচ্ছে বি ভেক্টর। এখন তুমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর করতে চাইছো, তাহলে ব্ল্যাকের থেকে পিঙ্কের দিকে যদি যাও তাহলে আমি ক্লকওয়াইজ যাচ্ছি, আর ক্লকওয়াইজ মানে কি হয়, ক্রস হয়, মানে অ্যাওয়ে ফ্রম অবজারভার হয়। এখন তুমি যদি অবজারভার হও তাহলে তোমার থেকে দূরের দিকে মানে এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যাবে। আর তুমি যদি থাম্ব রুল লাগিয়ে যদি করতে চাও তাহলে এ থেকে বি এর দিকে যাও। দাঁড়াও, এ বি, আমি এখান থেকে অ্যাকচুয়ালি ভুল দেখছি তোমাদের দেখা থেকে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তুমি যদি এ থেকে বি এর দিকে ঘোরো, এ থেকে বি এর দিকে ঘোরো, এ থেকে বি এর দিকে কোন দিক ঘুরছো? সাপোজ করো এটা একের ঘর, এটা হচ্ছে নয়ের ঘর। তুমি এ থেকে বি এর দিকে ঘুরছো মানে কোন দিকে ঘুরছো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। আমি এখান থেকে অ্যাকচুয়ালি ভুল দেখছিলাম, বুঝতে পারছো? যাই হোক, এ থেকে বি এর দিকে যখন ঘুরছো, এর থেকে বি এর দিকে যখন ঘুরছো, তখন তুমি এরকম করে ঘুরছো। এটা কোন দিক? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিক। অ্যান্টি ক্লকওয়াইজ দিক মানে কি? তুমি বলো ডট। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ডট। ডট মানে টুয়ার্ড দ্য অবজারভার, মানে তোমার দিকে কাজ করবে। আর তুমি এরকম থাম্ব রুল লাগিয়ে দেখতে পারো, এ ক্রস বি মানে কোন দিক কাজ করছে, এরকম হচ্ছে। থাম্ব কোন দিকে যাচ্ছে? তোমার দিকে যাচ্ছে, তাহলে ডটই হবে। কি বললাম বুঝতে পারলে? তোমাকে মানে তোমাকে ক্লকওয়াইজ হলে ডট হয়, সরি ক্লকওয়াইজ হলে ক্রস হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডট হয়। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু ওই ডাইরেকশন ব্যাপারটাতেই কিন্তু ভুল করে। ডাইরেকশনটাই তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো এবারে সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে
বি ভেক্টর। এটা হবে রেজাল্টেন্ট ভেক্টর আমার। এটা দরকার নেই, ছাড়ো এখন, এটাতে আসো। এটা একটা ট্রায়াঙ্গেল। আমি ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে ইন্টারেস্টেড। ঠিক আছে, এবারে বলো এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়? এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল is equal to half into base into হাইট হবে। এবারে তুমি দেখো এই যে হাইট, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে আমার এ কস থিটা, মানে এটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ প্যারালাল টু বি, আর এটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু বি। তার মানে এইটা কি হবে, দেখো যার সঙ্গে থিটা লেগে থাকে সেটা কস থিটা হয়, আর যার সঙ্গে থিটা লেগে থাকে না সেটা সাইন থিটা হয়। তাহলে এই যে হাইট, এই যে হাইট, এটা আমার এ কস থিটা হবে, এটা আমার এ সাইন থিটা হবে। তাহলে এটা হয়ে যাবে এ সাইন থিটা। বেস কত হবে? বেস ইজ ইকুয়াল টু হয়ে যাবে বি। তাহলে এরিয়া ইকুয়ালস টু কত হচ্ছে? হাফ, বেসের জায়গায় কি বসবে? বি। আর হাইটের জায়গায় কি বসবে? এ সাইন থিটা। এবারে তুমি এখানে দেখো হাফ অফ এ বি সাইন থিটা, এটা হচ্ছে এরিয়া। এখন এইমাত্র দেখলাম এ বি সাইন থিটা মানে কি হয়? হাফ অফ মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া সেটা হাফ অফ এ ক্রস বি হয়। এখন এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি হাফ অফ এ ক্রস বি হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া এটাও আমার হাফ অফ এ ক্রস বি হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে ওই যে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে সেটা হাফ অফ এ ক্রস বি হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু কত হবে? হাফ অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এই এরিয়া আর এই এরিয়াটাকে যদি যোগ করে দিই, তাহলে এই প্যারালেলোগ্রামের এরিয়া পেয়ে যাব, অর্থাৎ এই সামান্তরিকের এরিয়াটা পেয়ে যাব। তাহলে এরিয়া অফ প্যারালেলোগ্রাম is equal to half of mod of a cross b plus half of mod of a cross b is equal to হয়ে যাবে mod of a vector cross b vector। ঠিক আছে।
বাস এই জিনিসটা খেয়াল রাখবে। নোট ডাউন করে নাও। চলো নেক্সট। এবারে তোমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। সাপোজ করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সাপোজ করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে। আর উপরের দিকে মানে টুয়ার্ড অবজারভার, মানে সাপোজ করো এই যে জেড অ্যাক্সিসটা হচ্ছে না, সেটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। ডট মানে কি বললাম? টুয়ার্ড অবজারভার, মানে আমার দিকে, তোমার দিকে জেড অ্যাক্সিস রয়েছে এই দিক বরাবর। এখন অ্যালং এক্স অ্যাক্সিস যে ইউনিট ভেক্টরটা হবে সেটা নিশ্চয়ই আই ক্যাপ হবে। অ্যালং ওয়াই অ্যাক্সিস যে ইউনিট ভেক্টর হবে সেটা নিশ্চয়ই জে ক্যাপ হবে। অ্যালং জেড অ্যাক্সিস যে ইউনিট ভেক্টর হবে সেটা নিশ্চয়ই আমার কে ক্যাপ হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে তুমি লক্ষ্য করে দেখো, যখন তুমি আই ক্রস জে করছো, যখন তুমি আই ক্রস, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, যখন তুমি আই ক্যাপ ক্রস আই ক্যাপ যখন করছো, আই ক্যাপ আর আই ক্যাপ এই দুটো হচ্ছে প্যারালাল ভেক্টর। আর একটু আগে বলেছি দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমার 0 হয়। আমি আরেকবার করে দিচ্ছি, আই ক্যাপের ম্যাগনিটিউড কত? 1। এই আই ক্যাপের ম্যাগনিটিউড কত? 1 ইন্টু কত হবে? সাইন 0 ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম আই ক্যাপ ক্রস আই ক্যাপ এদের ম্যাগনিটিউড যদি 1 হয়, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু 0 আসবে। তা খেয়াল রাখবে, ঠিক আছে? এবারে এবার আমি ইন্টারেস্টেড আই ক্যাপ ক্রস জে ক্যাপ এর ম্যাগনিটিউড বের করব। আই ক্যাপের ম্যাগনিটিউড 1, জে ক্যাপের ম্যাগনিটিউড 1, আর আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে সাইন 90। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে তুমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করো বা জে ক্যাপ ক্রস কে ক্যাপ করো বা কে ক্যাপ ক্রস আই ক্যাপ করো, এদের ম্যাগনিটিউড কিন্তু 1 আসবে, ঠিক আছে?
বাস। নেক্সট, যেহেতু এদের ম্যাগনিটিউড 1 এসেছে আর আই ক্যাপ ক্রস জে ক্যাপ এই ভেক্টরের ডিরেকশনে রয়েছে, এখন আমাকে বের করতে হবে আই ক্যাপ ক্রস জে ক্যাপের ডিরেকশন কি হবে। দেখো, এখন আই ক্যাপ ক্রস জে ক্যাপ এর ডিরেকশন কি হবে। যখন আমি আই এর থেকে জে এর দিকে যাচ্ছি, যখন আমি আই এর থেকে জে এর দিকে যাচ্ছি, যখন আমি আই এর থেকে জে এর দিকে যাচ্ছি, তখন আমি কে ক্যাপ বরাবর যাচ্ছি। আই এর থেকে জে মানে কি, অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক মানে ডট, মানে ডট মানে তোমার দিকে, আর তোমার দিকে জেড অ্যাক্সিস রয়েছে। যখন আমি আই এর থেকে জে এর দিকে যাচ্ছি, তখন অ্যান্টি ক্লক যাচ্ছি, মানে ঘড়ির কাঁটার অপোজিট দিকে যাচ্ছি, মানে যে ডিরেকশনটা হবে সেটা নিশ্চয়ই ডট হবে। ডট মানে টুয়ার্ড দ্য অবজারভার, মানে টুয়ার্ড দ্য অবজারভার মানে তোমার দিকে, আর তোমার দিকে আমি জেড অ্যাক্সিস নিয়েছি, তাহলে জেড অ্যাক্সিস মানে আমার কে ক্যাপ হবে। কে ক্যাপ হবে, কি বললাম বুঝতে পারছো। আর আই ক্যাপ ক্রস জে ক্যাপের ভ্যালিউ তো 1ই আসছে, আমি ডিরেকশনটা কে ক্যাপ বললাম। ঠিক সিমিলারলি আমি যদি জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি, আমি যদি জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি, জে কোনটা এইটা, কে কোনটা এটা। ধরো জে ভেক্টর কাজ করছে এই দিকে, কে ভেক্টর কাজ করছে এই দিকে। দেখো, জে ভেক্টর কাজ করছে উপরের দিকে, দেখা যাচ্ছে না, যে ভেক্টর কাজ করছে উপরের দিকে, কে ভেক্টর কাজ করছে এই দিকে। যখন আমি জে, তোমরা প্রত্যেকে পেনটা উপরের দিকে তোলো, যখন আমি জে এর থেকে কে এর দিকে যাচ্ছি, তখন কোন দিকে মুভ করছি, কোন দিকে মুভ করছি, কোন দিকে মুভ করছি, ক্লকওয়াইজ, মানে এই দিকে মুভ করছি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ক্রস, মানে আমার থেকে দূরের দিকে। যখন আমি জে এর থেকে কে এর দিকে যাচ্ছি, তখন এই দিকে মুভ করছি, মানে এই দিকে মুভ করছি, এই দিকে মুভ করছি, মানে ক্লক মুভ করছি। ক্লক মুভ করছি মানে ক্রস হবে, ক্রস মানে অ্যাওয়ে ফ্রম অবজারভার হবে, মানে আমার থেকে দূরের দিকে হবে। এখন আমার দিকে দূরের দিকে আই ক্যাপ পড়ছে, তাই জন্য আমার আই ক্যাপ হবে। কি বললাম বুঝতে পেরেছ। এবারে আমি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করতে চাই, মানে এই যে কে ক্যাপ তোমার দিকে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করতে চাই। এটা হচ্ছে কে ক্যাপ, এটা হচ্ছে আই ক্যাপ। কে এর থেকে আই এর দিকে যদি যাও তাহলে অ্যান্টি ক্লক যাচ্ছ, তাহলে এই কে এর থেকে আই এর দিকে গেলে আমি অ্যান্টি ক্লক যাচ্ছি। কে এর থেকে আই এর দিকে যখন যাচ্ছ তখন অ্যান্টি ক্লক যাচ্ছ। অ্যান্টি ক্লক মানে ডট হয়, ডট মানে টুয়ার্ড দ্য অবজারভার, মানে আমার দিকে, উপরের দিকে, মানে জে ক্যাপ হবে। তার মানে এটা আমার জে ক্যাপ হবে। তুমি এটা কিন্তু করে দেখতে পারো, তুমি এরকম এরকম করেও দেখতে পারো, কিন্তু একটা শর্ট ট্রিক রয়েছে মুখস্থ, মানে আই ক্রস জে মানে কে হবে, জে ক্রস কে মানে আই হবে, আর কে ক্রস আই মানে জে হবে। এটা দেখার একটা শর্ট ট্রিক রয়েছে, শর্ট ট্রিকটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, এইখানে লিখবে আই, এইখানে লিখবে জে, এইখানে লিখবে কে। যখন আমি আই এর থেকে জে এর দিকে যাব তখন কে পাবো, যখন জে এর থেকে কে এর দিকে যখন যাব তখন আই পাবো, যখন কে এর থেকে আই এর দিকে যাব তখন জে পাবো। মানে আই জে কে সেম অর্ডারে আমাকে যেতে হবে। আই এর থেকে জে গেলে কে পাবো, জে এর থেকে কে গেলে আই পাবো, কে এর থেকে আই গেলে জে পাবো, সেম অর্ডারে যেতে হবে। বা তুমি এরকমও লিখতে পারো, আই, এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। তোমাকে সেম অর্ডারে আসতে হবে, সোজা কথা, তোমাকে সেম অর্ডারে আসতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবে।
এবার সাপোজ করো তুমি জে থেকে আই এর দিকে যাচ্ছ, মানে অপোজিট দিকে যাচ্ছ, তখন মাইনাস কে হবে। আই এর থেকে জে যদি যাও তাহলে যদি কে হয়, আই ক্রস জে ইজ ইকুয়াল টু যদি কে হয়, আই ক্রস জে ইজ ইকুয়াল টু যদি কে হয়, তাহলে অবভিয়াস ব্যাপার জে ভেক্টর ক্রস আই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে ভেক্টর হবে। কারণ এইমাত্র শেখালাম এ ক্রস বি আর বি ক্রস এ দুটো অপোজিট ভেক্টর, এইমাত্র শেখালাম তো এ ক্রস বি আর বি ক্রস এ অপোজিট ভেক্টর, তাহলে আই ক্রস জে যদি কে হয় তাহলে জে ক্রস আই মাইনাস কে হবে। আই ক্রস জে যদি কে হয় তাহলে অপোজিট দিকে ঘুরলে মাইনাসে আসবে। বুঝতে পেরেছো? এবার তুমি সেটা থাম্ব রুল লাগিয়েও করতে পারো। তুমি দেখো না, তুমি জে ক্রস আই যদি যাও, জে এর থেকে আই এর দিকে যাও, তাহলে কোন দিকে ঘুরছো? তুমি জে এর থেকে আই এর দিকে যদি যাও তাহলে কোন দিকে ঘুরছো? ঘড়ির কাঁটার দিকে ঘুরছো। এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছো। সাপোজ করো তুমি জে এর থেকে আই এর দিকে যাচ্ছ, মানে কোন দিকে যাচ্ছ? তুমি ক্লকওয়াইজ যাচ্ছ। ক্লকওয়াইজ যাচ্ছ মানে কি? ক্রস যাচ্ছ। ক্লকওয়াইজ যাচ্ছ মানে কি? ক্রস যাচ্ছ, মানে অ্যাওয়ে ফ্রম অবজারভার, মানে তোমার থেকে দূরের দিকে যাচ্ছে। তার মানে তুমি বোর্ডের থেকে ভেতর, মানে বোর্ডের সঙ্গে ভেতরের দিকে ঢুকে যাচ্ছ। এখন জেড অ্যাক্সিস যদি এটা হয় তাহলে ওই দিকটা মাইনাস জেড অ্যাক্সিস হবে। তাহলে এই দিকটা যদি কে ক্যাপ হয় তাহলে ওই দিকটা মাইনাস কে ক্যাপ হবে। তাহলে ওই যে করলাম জে ক্রস আই ইজ ইকুয়াল টু মাইনাস কে। এইভাবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নোট ডাউন করে নাও। দেখো, আমি তোমাদেরকে এগুলো বলে দিলাম, জে ক্রস কে ইকুয়ালস টু আই ক্যাপ হবে। তাহলে অবভিয়াস ব্যাপার কে ক্রস জে ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ হবে। এখন মাইনাস আই ক্যাপ কেন হচ্ছে সেটা তুমি ঘরে একটু বিবেচনা করবে। বিবেচনা করতে না পারলে কিন্তু তুমি ক্রস প্রোডাক্ট শিখতে পারবে না। এটা কিন্তু মাইনাস আই ক্যাপ হবে, খেয়াল রাখবে। আর এইটা, এর অপোজিটটা তুমি নিজে করে নেবে। কে ক্রস আই ইকুয়ালস টু জে ক্যাপ হচ্ছে, তাহলে আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে ক্যাপ হবে। কেন হচ্ছে প্লিজ এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, না হলে কিন্তু শিখতে পারবে না। বারবার ধরে বলছি, একটাই ট্রিক, আই জে কে সেম অর্ডারে যদি থাকে তাহলে প্লাস হবে, আর অপোজিট দিকে গেলে মাইনাস হবে। আই জে মানে হচ্ছে কে ক্যাপ, আই জে মানে হচ্ছে কে, জে কে মানে হচ্ছে আই, আর কে আই মানে হচ্ছে জে। কিন্তু আই কে যদি অপোজিট দিকে যায় তাহলে মাইনাস জে হবে, কে জে যদি অপোজিট দিকে যায় তাহলে মাইনাস আই ক্যাপ হবে, আর জে আই যদি অপোজিট দিকে যায় তাহলে মাইনাস কে ক্যাপ হবে। এইটুকু জিনিস খেয়াল রাখবে। চলো এবারে নেক্সট যেটা শিখতে হবে, যে সাপোজ করো এ ভেক্টর, সাপোজ করো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর সাপোজ করো বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ প্লাস এটা হচ্ছে বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তোমাকে এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হচ্ছে সেটা বের করতে হবে। যখন এই ধরনের অঙ্কগুলো করবে, আগে একটা এরকম লাইন টেনে নেবে, দিয়ে এইখানে আই ক্যাপ লিখবে, এইখানে জে ক্যাপ লিখবে, এখানে কে ক্যাপ লিখবে।
আই ক্যাপের জায়গায় এইখানে ax লিখবে, এইখানে bx লিখবে। এ ভেক্টরের x, এ ভেক্টরের x কম্পোনেন্ট x, বি ভেক্টরের x কম্পোনেন্ট bx, এ ভেক্টরের y কম্পোনেন্ট ay, বি ভেক্টরের y কম্পোনেন্ট by, এ ভেক্টরের z কম্পোনেন্ট az, বি ভেক্টরের z কম্পোনেন্ট bz। এবারে যখন তুমি এখানে আই ক্যাপ লিখবে তখন মনে মনে এটাকে ঢাকা দিয়ে দেবে এমনি করে, এই আই ক্যাপের কম্পোনেন্টটাকে ঢাকা দিয়ে দেবে, দিয়ে এটা ইনটু এটা মানে ক্রস চালাবে ফার্স্টে এরকম, ফার্স্টে এই ক্রস চালাবে, তারপরে এই ক্রস চালাবে। ফার্স্টে এই ক্রস, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা এটা কত হচ্ছে এ ওয়াই বি জেড, এটা হচ্ছে এ ওয়াই বি জেড। ফার্স্ট কাজ হয়ে গেল, দিয়ে মাইনাস করলে, দিয়ে সেকেন্ড কাজ শুরু করো, এটা সেকেন্ড কাজ মানে বি ওয়াই এ জেড, বি ওয়াই এ জেড, এটা হচ্ছে বি ওয়াই এ জেড। আই ক্যাপের কাজ শেষ। জে ক্যাপ যখন করবে তখন মাইনাস লিখবে, মাইনাস জে ক্যাপ লিখবে, দিয়ে সেম প্রসেস ফলো করবে। যখন জে ক্যাপের কাজ করবে তখন জেটা ঢাকা দেবে, দিয়ে কি বললাম এটা হচ্ছে ফার্স্ট কাজ মানে এটা ইন্টু এটা, এ এক্স ইন্টু বি জেড, এ এক্স ইন্টু বি জেড মাইনাস, দিয়ে সেকেন্ড কাজ মানে বি এক্স ইন্টু এ জেড, বি এক্স ইন্টু এ জেড প্লাস কে ক্যাপ লিখবে। কে ক্যাপ যখন করবে তখন আমাকে এই যে কে ক্যাপ ঢাকা দেবে। ফার্স্ট হচ্ছে এটা এ এক্স ইন্টু বি ওয়াই, ফার্স্ট হচ্ছে এটা এ এক্স ইন্টু বি ওয়াই মাইনাস সেকেন্ড কাজ বি এক্স ইন্টু এ ওয়াই মাইনাস বি এক্স ইন্টু এ ওয়াই। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমার এ ক্রস বি, বোঝা গেছে? দেখো এবারে মানে এরকম করে তোমাকে করতে হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, যখন তুমি আই ক্যাপের কাজটা যখন করছিলে না, যখন তুমি আই ক্যাপের কাজটা করছিলে তখন ফার্স্ট স্টেপ তো ছিল এ ওয়াই বিজেড, ফার্স্ট স্টেপ ছিল এ ওয়াই বিজেড মাইনাস, তোমাকে না সেকেন্ড এটা দেখাতে দরকার নেই, এটা দেখার দরকার নেই কেন বলো তো? এই যে এ ওয়াই বিজেড হলো সেকেন্ডটার ক্ষেত্রে এটা কিন্তু রিভার্স হয়ে যাবে, এ ওয়াই ছিল এ ওয়াই ছিল বি জেড ছিল, সেকেন্ডটাতে এ জেড হয়ে যাবে বি ওয়াই হয়ে যাবে, এই যে এ জেড বি ওয়াই হয়ে যাবে। এইখানে দেখো এ এক্স বি জেড ছিল, সেকেন্ডটাতে এ জেড বি এক্স হয়ে যাবে, এই দেখো এ জেড বি এক্স হয়ে গেছে। কি বললাম বুঝতে পারছো? থার্ডটাতে এ এক্স বি ওয়াই ছিল, মাইনাসেরটাতে আমাকে দেখাতে দরকার নেই, রিভার্স হয়ে যাবে, বি এক্স এ ওয়াই হয়ে যাবে, বি এক্স এ ওয়াই হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? এই এ এক্স বি ওয়াই ছিল, ওইখানে বি এক্স এ ওয়াই হয়ে যাবে, বাস। এই জিনিসটা করতে পারলেই তোমার গল্প শেষ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এ ক্রস বি, তো এটা ভালো করে খেয়াল করবে। দরকার নেই, ছাড়ো। আমি তোমাকে বাড়িতে কাজ দিচ্ছি। সাপোজ করো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তোমাকে এখন এ ভেক্টর
ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে এটা বের করতে হবে। করে দেখবে বাড়িতে কাজ, আমি কিন্তু করাবো না। সেম নিয়ম, এ ওয়াই এর জায়গায় ওয়াই কম্পোনেন্ট কত আছে দেখবে, বি জেড এর জায়গায় বি এর জেড কম্পোনেন্ট কত আছে করে দেখবে, আমি কিন্তু করাবো না। ঠিক আছে, চলো। এবারে কি বলছে, ইফ দ্য ভেক্টর এত অ্যান্ড এত ফর্ম টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দেন এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এই মাত্র একটু আগে করলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ অফ এ ক্রস বি, এটা করলাম। এখন হাফ এ ভেক্টর কত আছে, এ ভেক্টর আছে 3i ক্যাপ, সরি i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি কত আছে 3i ক্যাপ আছে। তাহলে কত হচ্ছে, হাফ আই ক্যাপ তো 0 হবে, দিয়ে এটা হয়ে যাবে জে ক্যাপ ক্রস 3i ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস 3i ক্যাপ। ঠিক আছে, এবারে তুমি বলো জে ক্রস আই, এইখানে ছিল আমার আই, এইখানে ছিল আমার জে, এইখানে ছিল আমার কে, আই জে কে। যখন আমি জে আই গেলাম অপোজিট দিকে যাচ্ছে, তাহলে মাইনাস কে হবে, এটা এটা আমার মাইনাস কে হবে, হাফ মাইনাস 3 কে ক্যাপ, কারণ 3টা তো বাইরে আসবে। জে ক্রস আই, আই জে মানে কে হয়, তাহলে জে ক্রস আই মানে মাইনাস কে হবে। এবারে কে আই মানে আমার জে আসবে, তাহলে এখানে প্লাস 3 জে ক্যাপ আসবে। কি বললাম বুঝতে পারলে? এবারে এটা কত আসছে, হাফ, ছাড়ো হাফ ছাড়ো, 3/2, এটা হচ্ছে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর জে ক্যাপ মাইনাস কে ক্যাপের ম্যাগনিটিউড যদি বের করতে চাই, তাহলে এটা হবে 3/2 ইন্টু √2, তাহলে এটা হচ্ছে 3/√2 ইউনিট। 3/√2 ইউনিট আমার অপশন 3 দেওয়া আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, আমাকে বলে দিয়েছে এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এ ভেক্টর অবশ্যই প্যারালাল হবে বি ভেক্টরের সঙ্গে। আবার বলে দিয়েছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, তাহলে এইখানেও বুঝতে পারছি বি ভেক্টর আর সি ভেক্টর প্যারালাল হবে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর প্যারালাল টু সি ভেক্টর। তাহলে এ আর সি কিন্তু একে অপরের সঙ্গে প্যারালাল হচ্ছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, হয় 0 হবে না হলে 180 ডিগ্রি হবে। এখানে শুধুমাত্র 0টা অপশন আছে, তাহলে 0টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে এ ভেক্টর f1 ইজ অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, f1টা অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস রয়েছে, তাহলে সাপোজ করো f1 ইজ ইকুয়াল টু
কোনো একটা কনস্ট্যান্ট f0 লিখলাম, আর যেহেতু পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে তাহলে আই ক্যাপ লিখলাম। ইফ ইটস ভেক্টর প্রোডাক্ট উইথ আনাদার ভেক্টর f2 ইজ 0, তাহলে f1 ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট উইথ আনাদার ভেক্টর f2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে f1 ভেক্টর হচ্ছে সেটা প্যারালাল টু f2 ভেক্টর হচ্ছে। তাহলে অবভিয়াস ব্যাপার f2টা কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু আই ক্যাপই হবে, বা কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু মাইনাস আই ক্যাপ হবে। কারণ যেহেতু f1 ক্রস f2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এগুলো f1 f2 কোলিনিয়ার ভেক্টর হবে। হয় থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, না হলে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এবারে কোন অপশনটা হবে দেখো, জে ক্যাপ জীবনে হবে নি, আই ক্যাপ জে ক্যাপ জীবনে হবে নি, আই ক্যাপ কে ক্যাপ জীবনে হবে নি, এটা হতে পারে অ্যান্সার। তাহলে অপশন 4 রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে কে এর ভ্যালুটা হচ্ছে 4 আর কিছু না। মোটামুটি ক্রস প্রোডাক্ট থেকে আর কিন্তু কোনো কোয়েশ্চেন নেই। এবারে এটা তোমার কম্পোনেন্টের কোয়েশ্চেন করিয়ে দিচ্ছে, দেখো কি বলছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট ইনটু হুইচ এ ভেক্টর ক্যান বি স্প্লিট? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস ইনটু হুইচ এ ভেক্টর ক্যান বি স্প্লিট? কোনো একটা ভেক্টরের ম্যাক্সিমাম কম্পোনেন্ট কত হতে পারে? সাপোজ করো একটা ভেক্টর হচ্ছে 4 কে ক্যাপ, এটাকে আমি 2 কে ক্যাপ প্লাস 2 কে ক্যাপে ভাঙতে পারি। 4 কে ক্যাপকে আমি কে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 2 কে ক্যাপে ভাঙতে পারি। 4 কে ক্যাপকে আমি কে বাই 2 আই ক্যাপ, সরি, কে ক্যাপ বাই 2 প্লাস কে ক্যাপ বাই 2 প্লাস কে ক্যাপ বাই 2 এরকম করে 8টা টার্ম হবে, ভাঙতে পারি। এবারে সেরকম 4 কে ক্যাপ কে আমি কে ক্যাপ বাই 100 প্লাস কে ক্যাপ বাই 100 এরকম করে আমি 400টা টার্মে ভাঙতে পারি। তো এরকম করে তুমি ইনফাইনাইট টার্মে ভাঙতে পারো। কম্পোনেন্ট মানে কোনো একটা ভেক্টরকে ম্যাক্সিমাম পসিবল কতগুলো টার্মে ভাঙা যেতে পারে, কম্পোনেন্ট মানেই তো তাই। হ্যাঁ, এবারে তুমি বলবে স্যার আপনি তো দুটো কম্পোনেন্ট দেখিয়েছিলেন। দেখো সেইখানে কিন্তু দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল। এটা একটা ভেক্টর, তার দুটো কম্পোনেন্ট নিয়েছিলাম দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশনে। সাপোজ করো এটা একটা কম্পোনেন্ট আর এটা একটা কম্পোনেন্ট, এটা কিন্তু পারপেন্ডিকুলারলি দুটো ছিল। কি বললাম বুঝতে পারছো? কিন্তু এইখানে তো পারপেন্ডিকুলার কথাটা কোথাও বলা নেই। এইখানে আমাকে বলেছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস, কোথাও কি পারপেন্ডিকুলার কথাটা বলা আছে? পারপেন্ডিকুলার কথাটা যেহেতু কোথাও বলা নেই, তাহলে ইনফাইনাইট ইজ মাই রাইট অ্যান্সার। যদি বলতো পারপেন্ডিকুলার তাহলে আমাকে ভাবতে হতো, এখানে পারপেন্ডিকুলার কোথাও বলে দেয়নি। তুমি জানো কোনো একটা বড় ভেক্টরকে যদি ছোট ভেক্টরে ডিভাইড করি তাহলে সেই ছোট ভেক্টরগুলোকে আমি কম্পোনেন্ট বলি, তাই জন্য কোনো একটা ভেক্টরকে ইনফাইনাইট নাম্বার অফ কম্পোনেন্টে ভাঙা যেতে পারে। নেক্সট কি বলেছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট। এই যে রেক্টেঙ্গুলার এখানে কথাটা বলেছে, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে, ইনটু হুইচ এ ভেক্টর ক্যান স্প্লিট ইন স্পেস। স্পেস বলেছে, এখন স্পেস কি হয়? 3D হয়। এবারে 3D স্পেসে আমি একটা এক্স কম্পোনেন্ট নিতে পারি, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট নিতে পারি, একটা হচ্ছে জেড কম্পোনেন্ট নিতে পারি। তাই তো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ হয় প্লাস এ ওয়াই জে ক্যাপ হয় প্লাস এ জেড কে ক্যাপ হয়, তাই না? তাহলে এইখানে আমার 3 অ্যান্সার হবে, 3 অ্যান্সার হবে। এইখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, এখানেও কিন্তু রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট কথাটা বলেছে। ইনটু হুইচ এ ভেক্টর ক্যান স্প্লিট ইন ইটস ওন প্লেন। প্লেন বলেছে মানে 2D বলেছে, প্লেন মানে তো 2D হয়। আর তোমরা জানো এইমাত্র দেখলাম এটা একটা ভেক্টর, তার একটা প্লেন বরাবর দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস,
এটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এটাকে লিখতে পারি ax i ক্যাপ আর এটাকে লিখতে পারি ay j ক্যাপ। তাহলে এখানে আমার দুটো অ্যান্সার হবে, 2 রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পারলে? চলো আর নেই, শেষ এইখানে। তাহলে মোটামুটি ভেক্টর প্রোডাক্টটা আমি তোমাদের শেষ করে দিয়েছি। ভেক্টরে এর বাইরে কিছু আর করতে লাগবে না, যা যা পড়িয়েছি এটাই যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ক্লাস 11 এর ভেক্টর তো ভালোভাবে হবেই, তার সঙ্গে সঙ্গে 11 আর 12 যেখানে যেখানে ভেক্টরের কাজ লাগে, যেখানে যেখানে ভেক্টর কাজে লাগে, যেখানে যেখানে ভেক্টরের অ্যাপ্লিকেশন হয়েছে সেখানগুলো কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না, বরং তোমাদের করতে ইন্টারেস্ট লাগবে। আমি চাইলে আরো অঙ্ক করিয়ে ভেক্টরের লেন্থ আমি মানে ভিডিও আরো বাড়াতে পারতাম, বাড়াইনি, কারণ পরে তোমাদের রিভিশন করতে অসুবিধা হবে। যা যা পড়িয়েছি সেইগুলো ভালো করে করো, সেগুলো করলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক আছে, এবারে তুমি ভেক্টর কত ভালো করতে পারছো সেটা ডিপেন্ড করছে তুমি কত বেশি নিউমেরিক্যাল প্র্যাকটিস করছো। এখন নিউমেরিক্যাল প্র্যাকটিস তো তোমার হাতে রয়েছে, সেটা তো আমি করাতে পারবো না। তো আমার তরফ থেকে যতটা ভালোভাবে ভেক্টর বোঝানো সম্ভব আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। এবারে তোমাদের কাজ নিউমেরিক্যাল প্র্যাকটিস করা, তোমরা করতে থাকো। যত বেশি নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে তত বেশি তোমরা স্ট্রং হবে। হ্যাঁ, এবারে যদি তোমাদের কোনো অঙ্ক আটকে যায় তুমি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে, চলো আজকের ভিডিওতে এখানে এন্ড করছি, আর নেক্সট ভিডিওতে নতুন চ্যাপ্টার শুরু হবে। ঠিক আছে, চলো বাই।